আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা। সাধারণত বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জা একটা অত্যন্ত পরিচিত এবং মারাত্মক শ্বাসতন্ত্রের সংক্রমণ। আমাদের দেশে সাধারণত দুই সময়ে এই ফ্লুর প্রাদুর্ভাব দেখা যায়। একটি হচ্ছে মে থেকে সেপ্টেম্বর বর্ষাকাল অর্থাৎ এখন, আরেকটি হচ্ছে আপনার নভেম্বর থেকে ফেব্রুয়ারি শীতকাল, সেটা সামনে। তো এরকম এই দুই সময়ে এটার প্রাদুর্ভাব দেখা যায়। আক্রান্তের হার আমাদের দেশে প্রায় প্রতি বছর 15 থেকে 20% মানুষ এই ফ্লু বা ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হন। আমাদের উচ্চ ঝুঁকিপূর্ণ যারা, তারা হচ্ছেন শিশু, যারা বেশি বয়স্ক প্রবীণ ব্যক্তি এবং যারা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তারা, এবং সেই সাথে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা। তো সুতরাং এই গ্রুপদেরকে আমরা সাধারণত কিভাবে রক্ষা করব সেটা আমরা বলবো। এখন আমরা চিন্তা করি যে বুঝতে চেষ্টা করি যে এটা কিভাবে ছড়ায়। এটা সাধারণত হাঁচি কাশির মাধ্যমে বা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়, এবং এটা কোনো স্পর্শের মাধ্যমে ছড়াতে পারে। যে যিনি ফ্লুতে ভুগছেন বা ইনফ্লুয়েঞ্জাতে ভুগছেন তার হাত ধরলে বা তার ব্যবহৃত কোনো হাতল, দরজার হাতল বা কোনো তৈজসপত্র বা দরজার কিংবা কোনো হাঁড়ি পাতিল, কোনো কলম, তার এইগুলো ধরলেও পরোক্ষভাবে এটা পরোক্ষ স্পর্শের মাধ্যমে এটা আমাদের মধ্যে ছড়াতে পারে। ভাইরাসের ধরন, এটা সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা সি ভাইরাস, এই তিনটা আমরা বেশি দেখার চেষ্টা করি। ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস যেটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের যে ইনফেকশনটা করে সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং শুধু ফ্লু না, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস আরও কতগুলো অসুবিধা করে সেটা আমরা আপনাদেরকে একটু পরেই বলছি। এবং সাধারণত ফ্লু আমাদের কাছে কিভাবে আসে ডাক্তার কাছে, সাধারণত তার তীব্র জ্বর, হঠাৎ 101 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উচ্চ তাপমাত্রার জ্বর, এবং শরীর এবং পেশিতে মারাত্মক ব্যথা নিয়ে আসেন, এবং তীব্র অবসাদ, ক্লান্তি এবং শ্বাসতন্ত্রের অস্বস্তি, অর্থাৎ তাদের কাশি থাকবে এবং গলা ব্যথা থাকবে, নাক কান এগুলো দিয়ে পানি পড়তে থাকবে, এবং সুতরাং সর্দি ভাব এবং কিছুটা কাশ থাকবে। এবং বিশেষ করে শিশুরা এটাতে বেশি ভোগেন। বড়দের লক্ষণের পাশাপাশি শিশুদের ক্ষেত্রে এই সিমটমগুলো ছাড়াও আরও থাকে, তারা বমি, পাতলা পায়খানা এবং ডায়রিয়ার হতে পারে। এই কমপ্লেইনগুলো তারা নিয়ে আসেন। সুতরাং এই কমপ্লেইন যখন নিয়ে আসেন, আমরা সাধারণত ইনফ্লুয়েঞ্জা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার চেষ্টা করি। বেশিরভাগ ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকগণ দেখেই বুঝে ফেলেন যে বর্ষাকালে এবং শীতকালে এই ফ্লু নিয়ে আসে, এবং তারা এই দুই মৌসুমে তারা ফ্লু চিকিৎসা দিয়ে থাকেন। সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, এখানে স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, যেটা হচ্ছে আপনার ওসেলটামিভার বা আপনার টেমিফ্লু, সেটা সাধারণত খুব একটা দেওয়া হয় না, কিন্তু যেই ওষুধগুলো দেওয়া হয় জ্বর কমাবার জন্য প্যারাসিটামল, এবং সর্দি কাশি কমাবার জন্য আপনার অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেওয়া হয়ে থাকে। আর এটাকে আমরা ডায়াগনোসিস করব কিভাবে? ডায়াগনোসিস সাধারণত আমরা করি নাক বা গলা থেকে সোয়াব নেওয়া হয়, এবং এই সোয়াবটাকে নিয়ে আমরা ভাইরাসকে RT-PCR করে আমরা কনফার্ম করতে পারি, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টের যে PCR, এই RT-PCR করে এটাকে কনফার্ম করা যায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা শুধু যে RT-PCR করে করা যাবে তা না, এটাকে আমরা সাধারণত আইসোলেশন অফ দ্য ভাইরাস আমাদের দেশে সম্ভব নয়। এটা আইসোলেশন অফ ভাইরাসকে আইসোলেশন করেও করা যায়, তবে আমাদের দেশে যেটা করা হয় এটা অ্যান্টিবডি বা অ্যান্টিজেন ডিটেকশন। অ্যান্টিজেন ডিটেকশন আমরা এলাইজা বা আইসিটি মেথডে করতে পারি, এবং অ্যান্টিবডিও এলাইজা বা আইসিটি মেথডে করতে পারি, এবং এগুলো হচ্ছে সেরোলজিক্যাল ডায়াগনোসিস। এইভাবে আমরা এগুলোকে ডায়াগনোসিস করি। এখন এটা প্যাথোজেনেসিস কীভাবে করে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অ্যাকচুয়ালি
ওয়ার্ল্ড ওয়াইড এটা আপনার অনেক সময় এটা প্যান্ডেমিক সৃষ্টি করে এবং অর্থাৎ সারা বিশ্বে সবাই ভুগতে পারেন। ইনফ্লুয়েঞ্জা বি অ্যাকচুয়ালি আপনার সাধারণত এটা আউটব্রেক হয় এবং এটা সাধারণত কোনো প্যান্ডেমিক করে না, সাধারণ সর্দি কাশি ভুগে তারপর ভালো হয়ে যায়। এবং ইনফ্লুয়েঞ্জা সি এটা মাইল্ড রেসপিরেটরি ট্র্যাক্টে অর্থাৎ আমাদের শ্বাসতন্ত্রে প্রদাহ করে এবং ভালো হয়ে যায়। ইনফ্লুয়েঞ্জার এ যেটা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে হয়। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে চারিদিকে সারফেসের মধ্যে দুটো প্রোটিন থাকে, একটা হচ্ছে নিউরামিনিডেজ আর একটা হচ্ছে আপনার হেমাগ্লুটিনিন। এই দুটা এইচ এবং এন, এই নিউরামিনিডেজ এবং হেমাগ্লুটিনিন এই দুটো আপনার এইচ আমরা H1N1 অনেক সময় বলি। এই H1N1 যেটা সেটাই সাধারণত সর্দি কাশি করে, কিন্তু H1N1 আবার সোয়াইন ফ্লু করে। সোয়াইন ফ্লু হচ্ছে যারা পিগ অর্থাৎ পিগের পালন করেন তাদের মধ্যে এটা দেখা যায় এবং এটা সিভিয়ার ফর্মে হতে পারে, পিগ ফার্মারদের মধ্যে এটা আসতে পারে। আবার H5N1 এটা বিভিন্ন কম্বিনেশন। H5N1 যখন রিঅ্যাসর্টমেন্ট অফ দ্য ভাইরাস, এখানে H5N1 এটাকে আমরা বলি বার্ড ফ্লু। এটা আমাদের দেশেও একবার ভীষণ আকারে হয়েছিল এবং অনেক বার্ড ফ্লু, বার্ড মানে এই বার্ড জাতীয় অনেক পাখি এবং বিশেষ করে আমাদের চিকেন অর্থাৎ মুরগি এগুলো অনেক মারা গিয়েছিল এবং আমরা খুব ভয়ে ছিলাম এটা মানুষের মধ্যে সংক্রমিত যদি হয় তাহলে ভীষণ অবস্থা হবে। মানুষ থেকে মানুষে যখন সংক্রমিত হবে H5N1 তখন কিন্তু অনেক মানুষ মারা যাবে এবং মুরগি খামারের পর খামার আমাদের দেশেও ধ্বংস হয়ে গিয়েছিল তখন। এবং শুধু ধ্বংস হয় না, ওইখানকার যে এই ফার্মার যারা এই মুরগি পালন করেছে তাদেরকে আমাদের ওসালটিমিভির অথবা টেমিফ্লু দিতে হয়েছে এবং তাদেরকে চিকিৎসা করতে হয়েছে এবং তাদের সমস্ত মুরগি নিয়ে আমরা অনেক গর্তের মধ্যে দিয়ে এদেরকে পুড়িয়ে ফেলে তাদেরকে বাড়ি করে দিয়েছি, অর্থাৎ মাটির মধ্যে ওদেরকে পুঁতে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে মানুষের মধ্যে এটা সংক্রমিত না হয়। এবং এই অ্যাভিয়ান ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটা এটা আসলে এই দুটা সেগমেন্ট, মুরগি থেকে একটা সেগমেন্ট এবং এই ফ্লু ভাইরাসের একটা সেগমেন্ট H5 এবং N1 দুইটা সেগমেন্ট এসে একসাথে হয়ে রিঅ্যাসর্টমেন্ট হয়ে এটা সাধারণত মানুষের মধ্যে সংক্রমিত হয়ে মানুষকে সংক্রমিত করতে পারে। তবে মুরগিকেও সংক্রমিত করেছে এবং অনেক মুরগি মারা গিয়েছে। এবং এই আউটব্রেকের সময় আমরা প্রায় 1 কোটি ডোজ অফ ওসালটিমিভির আমরা আমাদের স্টকে রেখেছিলাম, যদি মানুষের মধ্যে কখনো আসে তাহলে আমরা যেন মানুষকে এটা দিতে পারি এবং মানুষ যেন কখনোই মৃত্যুর দিকে ঝুঁকে না পড়ে। তাহলে প্যাথোজেনেসিস আমরা এই ভাইরাসটা সাধারণত শ্বাসনালীতে প্রবেশের পর এটার গায়ে যে বললাম এটা চারিদিকে হেমাগ্লুটিনিন আছে প্রোটিন, এই হেমাগ্লুটিনিনটা প্রবেশ করে কোষের মধ্যে কার সাহায্যে? নিউরামিনিডেজের সাহায্যে। নিউরামিনিডেজ আর একটা প্রোটিন যেটা এই ভাইরাসের শরীরের মধ্যে থাকে, অর্থাৎ ভাইরাসের সারফেসের মধ্যে থাকে। এই ভাইরাসের নিউরামিনিডেজ সাহায্য করে হেমাগ্লুটিনিনকে ভিতরে ঢোকার জন্য সেলের ভিতরে, বিশেষ করে এপিথেলিয়াল সেল অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট মানে শ্বাসতন্ত্রের এপিথেলিয়াল সেলের মধ্যে ঢুকে যায় এবং কোষের ভিতরে যে এটা সাইটোকাইন নিঃসরণ করে এবং সেখানে সেলগুলোকে ধ্বংস করে এবং সেখানে কাশি এবং ব্যথার সংক্রমণ হয়। এবং এই যে এইটা ঢুকে সেলের মধ্যে এটা অ্যান্টিজেনিক একটা চেঞ্জ করতে পারে। ক্ষুদ্র চেঞ্জ করলে, যদি অল্প চেঞ্জ করে তাকে আমরা বলি অ্যান্টিজেনিক ড্রিফট, আর যদি অনেক বেশি চেঞ্জ করে তাহলে সেটাকে আমরা বলি অ্যান্টিজেনিক শিফট। এবং অ্যান্টিজেনিক ড্রিফটের জন্যই এটা আমাদের বোঝা দরকার যে প্রতি বছর নতুন ধরনের স্ট্রেইন অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উদ্ভব হয়, যার জন্য প্রতি বছরই এই ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন এটা নতুন করে প্রতি বছরই তৈরি করতে হয়। এবং আমরা এই প্রতি বছর এইটার জন্য একটা ভ্যাকসিন নিয়ে থাকি এবং এটা চেঞ্জ ভ্যাকসিন, একই ভ্যাকসিন প্রতি বছর দেওয়া যায় না, এটাকে ফ্লু ভ্যাকসিন বলে, কিন্তু প্রতি বছরই তারা ওই স্ট্রেইন যেটা এসেছে সেটার অনুপাতে ভ্যাকসিন তৈরি করেন। কিন্তু অ্যান্টিজেনিক শিফট যেটা সেটা হচ্ছে সম্পূর্ণ সাবটাইপটা নতুন হয়েছে এবং এটা নতুন মহামারী এবং যেটা প্যান্ডেমিক সৃষ্টি করে
প্যান্ডেমিক মানে সারা বিশ্বে এটা প্রাদুর্ভাব হয়। একটা যেটা বললাম H1N1 পিগ এর মধ্যে থেকে এটা চলে আসতে পারে, পিগের মধ্যে অনেক পিগ মারা যাবে, সেই সাথে এটা মানুষের মধ্যে চলে আসতে পারে। আরেকটি যেটা বললাম H5N1, সেটা হচ্ছে বার্ড ফ্লু অথবা মুরগির মধ্যে হয়েছিল এবং জরুরি ভিত্তিতে তখন ভ্যাকসিন তৈরি করতে হয় এবং ভ্যাকসিন দিতে হয়। এবং আমরা এই প্যাথোজেনেসিস যেটা বললাম যে ইনফ্লুয়েঞ্জা A, B, C এবং মুরগির মধ্যে হলে সেটাকে H5N1 সেটাকে আমরা বলেছি, ল্যাব ডায়াগনোসিস আমরা বলেছি। এবং যেটা নিউমোনিয়া করে মানুষের মধ্যে এটা, এবং নিউমোনিয়া করে ফুসফুসকে সংক্রমণ করে এবং ব্রঙ্কাইটিস এবং সাইনোসাইটিস করে এবং দীর্ঘমেয়াদীভাবে আপনার COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ করতে পারে। এই COPD সাধারণত ইনফ্লুয়েঞ্জা দিয়েও হতে পারে, COPD আবার নিউমোনিয়া দিয়ে হতে পারে, অর্থাৎ স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া দিয়েও হতে পারে। এবং এটা যখন হয় COPD, দ্যাট ইজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যখন হয়, তখন এটা সাধারণত যারা স্মোক করে এবং যারা ইনডোর এয়ার পলিউশন, বিশেষ করে আমাদের মায়েরা গ্রামগঞ্জে যখন বদ্ধ ঘরে চুলা জ্বালিয়ে রান্না করেন, তারা কিন্তু COPDতে আক্রান্ত হয়ে যান। এবং ঢাকা সিটি কিন্তু COPDর জন্য একটা খুবই উৎকর্ষ জায়গা, যেখানে এয়ার পলিউশন সবসময় লেগেই আছে এবং এগুলো যখন ইনহেল করে তখনই এই COPDতে আক্রান্ত হয় মানুষ। এবং যখন এই আক্রান্ত নিয়ে আসে, শ্বাসকষ্ট নিয়ে আসে, কফ থাকবে, ব্রঙ্কাইটিস থাকবে এবং শ্বাসকষ্ট হুইজ একটা আওয়াজ হতে থাকবে, এই ধরনের কমপ্লেন যখন নিয়ে আসে, তখন আমরা তার স্পাইরোমেট্রি করে দেখার চেষ্টা করি যে এটা কি অ্যাকচুয়ালি তার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ নাকি এটা আপনার কোনো রকম অ্যাজমা। এবং অ্যাজমা এবং COPDর মধ্যে পার্থক্য, COPDটাকে ট্রিটমেন্ট করলে তার স্মোকিংটা যদি বন্ধ করা যায়, তাকে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা যায়, তাহলে এটা তার রিভার্স করা যায় এবং তার রিহ্যাবিলিটেশন অফ দ্য লাংয়ের যে ব্যায়াম সেগুলা তাকে শিখিয়ে দিলে, সেগুলো যদি তিনি ঠিকমতো করেন, এক্সারসাইজ করেন, তাহলে অবশ্যই তিনি ভালো হয়ে যাবেন। আর কিন্তু অ্যাজমাটা সাধারণত এটা ভালো, এটাকে দমন করা যায়, কন্ট্রোলে রাখা যায়, কিন্তু এটাকে একদম পুরোপুরি ভালো করা যায় না। এটা হচ্ছে ডিফারেন্স অ্যাজমা এবং COPDর মধ্যে। এবং এই COPDর জন্য অক্সিজেন থেরাপির দরকার হয় এবং পালমোনারি রিহ্যাবিলিটেশনের দরকার হয়। সুতরাং আমরা নিউমোনিয়া হতে পারে এবং ব্রঙ্কাইটিস এবং সাইনোসাইটিস হতে পারে এবং দীর্ঘমেয়াদী যেটা COPD হতে পারে। তাহলে আমরা এটাকে সাপোর্টিভ কেয়ার অর্থাৎ চিকিৎসা বা কীভাবে করব, চিকিৎসার কথা আমরা বলেছি যে অ্যান্টিভাইরাল ওষুধ এবং ওসেলটেমিভির এবং সতর্কতা থাকতে হবে যে আমরা সাপোর্টিভ কেয়ার অর্থাৎ প্রচুর পরিমাণ পানি এবং বিশ্রাম দরকার এবং তরল খাবার খাবে এবং সতর্কতা থাকবে যাতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যাদের হয়েছে তাদের থেকে দূরে। অ্যান্টিবায়োটিকে এদের কোনো কাজ হবে না, এদেরকে অ্যাকচুয়ালি আপনার অ্যান্টিভাইরাল কোনো ড্রাগ দেওয়া যেতে পারে অথবা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে এদেরকে ভালো করতে হবে। তো সুতরাং নিয়মিত হাত ধুতে হবে এবং যাতে কোনোভাবেই এটা আমাদের মধ্যে সংক্রমিত না হয়। এবং হাঁচি কাশির যে শিষ্টাচার, অর্থাৎ হাঁচি কাশির সময় মুখে কাপড় ব্যবহার করা বা মাস্ক ব্যবহার করা, এটা মুখকে ঢেকে রাখা, এটা খুবই জরুরি, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস যে প্রতি বছরই যদি আমরা একটা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে নিতে পারি, তাহলে আমরা কিন্তু সারা বছরই ইনফ্লুয়েঞ্জা থেকে বা ফ্লু থেকে আমরা মুক্ত থাকব। এবং এটা যে অ্যান্টিজেনিক ড্রিফটের মাধ্যমে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস প্রতি বছর নতুন হয়, এটা আমরা বলেছি। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর WHO বিশ্বব্যাপী এই ভাইরাসের পরিবর্তিত স্ট্রেইন পর্যবেক্ষণ করেন এবং নতুন ভ্যাকসিন ফর্মুলা তারা নির্ধারণ করেন। এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা হচ্ছে বার্ষিক প্রতি বছর যদি আমরা টিকা নিয়ে নিই, তাহলে আমরা এই মৌসুমে পুরা শীতকাল এবং বর্ষাকাল আমরা এই দুই সময়ই আমরা এই এই প্রাদুর্ভাব থেকে আমরা মুক্ত থাকব। সুতরাং প্রতি বছর আমরা একটা ভ্যাকসিন নিই, ফ্লু ভ্যাকসিন, এবং পুরো বছর আমরা এটা থেকে মুক্ত থাকি। কারণ এই ফ্লু থেকে
ইনফ্লুয়েঞ্জা থেকে আমাদের সিওপিডি হয়ে যেতে পারে, নিউমোনিয়া হয়ে যেতে পারে এবং আমরা ব্রঙ্কাইটিস হতে পারে, দীর্ঘমেয়াদী আমরা রোগে চলে যেতে পারি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ চলে যেতে পারি। সুতরাং এগুলো থেকে আমরা মুক্ত থাকতে হলে আমাদের একটা ফ্লু ভাইরাসের ভ্যাকসিন নেওয়াটা জরুরি এবং সবাই এই ফ্লু ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আমরা সুস্থ থাকি এবং সবাইকে আমরা যেন ভালো রাখতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভ্যাকসিনটা নিন এবং ভালো থাকুন এবং নিজেদের কে এগুলো থেকে বাঁচিয়ে রাখুন। এই বলে আজকে শেষ করি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, দেখুন এবং লাইক দিন। ধন্যবাদ।